ভিডিওতে আমি জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা সংক্রান্ত দার্শনিক চিন্তাভাবনা আলোচনা করব। আলোচনার পূর্বে জন স্টুয়ার্ট মিল সম্পর্কে কিছু কথা বলে রাখি যে জন স্টুয়ার্ট মিল যেমন একজন প্রসিদ্ধ দার্শনিক, তেমনি একজন নারীবাদী, আবার একজন সমাজবাদী, একজন উদারবাদী, একজন অর্থনীতিবিদ, একজন উপযোগিতাবাদী, একজন সমন্বয়বাদী। তো বিভিন্ন পরিচয় জন স্টুয়ার্ট মিলের আছে বা পরিচয় তিনি তৈরি করেছিলেন সে সময়ে। তো জন স্টুয়ার্ট মিল 1803 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। বিভিন্ন বই লিখেছেন, সিস্টেম অফ লজিক, প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি। প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি যে গ্রন্থে তিনি যাকে ইকোনমিক্স এর ফাদার বলা হয়, অ্যাডাম স্মিথ, তাকে তিনি সমালোচনা করেছেন। ওকে, এবং দি সাবজেকশন অফ উইমেন, সম্ভবত 1869 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন যে একজন পুরুষ হয়ে নারীদের সপক্ষে তিনি জোরালো বক্তব্য রেখেছেন তাদের স্বাধীনতার জন্য। এবং অন লিবার্টি 1859। তারপরে দি কনসিডারেশনস অফ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, তারপরে ইউটিলিটারিয়ানিজম। তো তিনি বিভিন্ন বই লিখেছেন। তো তার যদি শৈশব দেখা হয়, তো শৈশবে তিনি স্বীকার করেছেন যে প্রচন্ড পড়াশোনার চাপে তিনি হাঁপিয়ে গিয়েছিলেন। তার পিতা জেমস মিল এবং তার গুরু বেনথাম। এবং তিনি তার সময় পিরিয়ডে যদি দেখা হয়, তিনি সম্ভবত 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব এবং 1760-এর সময় যে শিল্প বিপ্লব ঘটেছিল, সেই সময়ের দিকে তিনি যে একটা প্রভাব তার আলোচনার মধ্যে থেকেছে সেই সময়ের মধ্যে। এবং তিনি সবকিছুকে যুক্তি দ্বারা, বিচার দ্বারা খণ্ডন করার চেষ্টা করে গেছেন। এবং যে যেমন আমরা যদি তার যে ভাবনা চিন্তা যদি দেখি, তার নৈতিক ভাবনা চিন্তা, তার যে দর্শন যদি আলোচনা করতে যাই, তো আমরা যখন জন স্টুয়ার্ট মিলকে আলোচনা করব, তো আলোচনার মধ্যে তার যে গুরু বেনথাম অটোমেটিক আলোচনার মধ্যে চলে আসে। এবং জন স্টুয়ার্ট মিলকে স্বাধীনতা তত্ত্ব আলোচনা করার আগে যদি বেনথামের সম্পর্কে, বেনথাম আলাদা একটা টপিক, কিন্তু বেনথামের যে উপযোগিতাবাদী তত্ত্ব যদি আলোচনা না করি, তো যে স্বাধীনতার যে ধারণা, যে তত্ত্ব, তা অনেকটা মিস হয়ে যাবে। অনেকটা সেই লেভেলে আলোচনা হবে না। তো যে জন স্টুয়ার্ট মিল যে বেনথামের দ্বারা একজন শিষ্য, তবু বেনথামের যে উপযোগিতাবাদী তত্ত্ব পরে তিনি সেভাবে মেনে নিতে পারেননি। তো এবং যে তিনি বেনথামের যে উপযোগিতাবাদী তত্ত্ব যে তাকে তিনি খণ্ডন করেছেন এবং তার যে দুর্বলতা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। মনে হবে যে আমি এমন একটা বিষয় যে জন স্টুয়ার্ট মিল পড়তে গেলে বেনথামকে জানতে হচ্ছে, আর বেনথামকে জানাটা স্বাভাবিক। যেমন কার্ল মার্কস পড়তে গেলে, যেমন হেগেল, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, দ্বন্দ্ববাদ, মনে হেগেল অটোমেটিক চলে আসে। অনুরূপ ফ্রেডরিক্স যদি তার আমলাতন্ত্র পড়তে যায়, ম্যাক্স ওয়েবার চলে আসছে, কারণ ম্যাক্স ওয়েবার যে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য বলেছে, যদি না দিত তাহলে ফ্রেডরিক্স এর আমলাতন্ত্রের বৈশিষ্ট্য যে পরিবেশের কথা বলেছে সেটা আসতো না। তাই কিছু জনকে বলতে গেলে কিছু জন ব্যক্তি অটোমেটিক চলে আসে। সেই রকমই একটা বিষয় জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিলকে বলতে গেলে বেনথাম অটোমেটিক চলে আসে আলোচনার মধ্যে। এবং যে মিলের যে নৈতিক দর্শন, তা এই বেনথাম থেকেই অনেকটা উৎকৃষ্ট এবং অনেকটা আলাদা, এবং যেটা আজও আমাদের ভাবতে শেখায় এবং আলোচনার জায়গা হয়ে দাঁড়িয়ে আছে এখনো। তো বিষয়টা যে বেনথামের যে উপযোগিতাবাদ তত্ত্ব,
বারবার একটা শব্দ বলছি যে উপযোগিতাবাদ। উপযোগিতাবাদ বা হিতবাদ যদি বলি বা ইউটিলিটেরিয়ানিজম, বিষয়টা কি না হচ্ছে কি সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ, সর্বাধিক সংখ্যা মানুষের সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ, তাই না? বিষয়টা যদি বোঝা না যায় তো হচ্ছে কি ধরো আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিচ্ছি, হ্যাঁ না? শব্দটা বুঝে সর্বাধিক সংখ্যক, সর্বাধিক সংখ্যক, সর্বাধিক, সর্বাধিক মানে কি মেজরিটি সংখ্যক মানুষের সর্বাধিক সুখ, হ্যাঁ না? এখানে কি বলা হচ্ছে সুখের কথা বলা হচ্ছে। তাহলে মানুষ যে কোনো কার্যকলাপ করে দুটোর জন্য, দুটোর বেসিসে কার্যকলাপ করে। একটা হচ্ছে একটা পেন, একটা হচ্ছে হ্যাপি। যে কাজগুলো পেনদায়ক মানে যন্ত্রণাদায়ক বেদনাদায়ক, মানুষ সেই কাজগুলো সবসময়ের জন্য এড়িয়ে চলে। মানুষ সেগুলোকে পছন্দ করে যেগুলোকে আনন্দ দেয়, হ্যাপি দেয়, তাই না? তাই মানুষের অ্যাক্টিভিটি যে কার্যকলাপ এর উপরই নির্ভর করে থাকে, তাই না? তো এই বিষয়টা প্রথম ভাবতে হবে যে হচ্ছে কি যে এই যে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ, এই জায়গাটা না জানলে যে বেনথামের যে সাহিত্য তত্ত্ব বা যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, সেটা আলোচনাটা হচ্ছে অনেকটা ফিকে হয়ে আসবে। এই আলোচনাকে ঠিকভাবে মানে বোঝাতে গেলে হচ্ছে কি আমার মনে হয় যে হচ্ছে কি ইউটিলিটি যে উপযোগিতাবাদ তত্ত্বটা একটু আলোচনা করা এখানে দরকার। ওটা আলাদা টপিক আছে, বাট হচ্ছে কি জাস্ট এখানে স্টাডি দিয়ে আহ আসছে, মানে স্টাডি দেওয়ার চেষ্টা করছি আমি, যাতে হচ্ছে কি ওই মানে কানেক্ট করতে পারি যে স্বাধীনতা তত্ত্বের সঙ্গে এবং আলোচনার সঙ্গে যাতে সংযোগ রাখতে পারি। তো হচ্ছে কি কি বললাম, সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ জিনিসটা যদি বোঝা না যায় তাহলে একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পল একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরো হচ্ছে বিষয়টা হচ্ছে কি 10 জন ফ্রেন্ড, 10 জন ফ্রেন্ড কোনো বিষয় হচ্ছে কি তাদের মধ্যে তর্ক বিতর্ক চলছে, চলতে চলতে হচ্ছে কি দেখা গেল কি দুটো দলে ভাগ হয়ে গেছে, সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে, দুটো দলে ভাগ হয়ে গেছে। তাহলে হচ্ছে কি সিদ্ধান্ত নিতে হবে, দেখা গেল 10 জনের মধ্যে 10 জনের মধ্যে হচ্ছে কি একদিকে হচ্ছে কি 10 জনের মধ্যে হচ্ছে কি একদিকে হয়েছে 6 জন আর একদিকে হয়েছে কি 4 জন, 6 4। তার হচ্ছে কি বেনথাম বলতে চাইছে যে এই উপযোগিতাবাদ সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ, এই উপযোগিতার ভিত্তিতে কি হবে না এই যে 6 জন যেহেতু এদের মেজরিটিটা বেশি আছে, তা এদের মতটাই ঠিক, ঠিক আছে, এদের মতটাই ঠিক। এরা হচ্ছে কি এদের যতই যুক্তিপূর্ণ হোক না কেন, ঠিক আছে, যতই যুক্তিপূর্ণ হোক না কেন মত কিন্তু এটাই ঠিক, কারণ মেজরিটি বেশি। এটাকে বলা হচ্ছে কি সর্বাধিক সংখ্যক সর্বাধিক সুখ, ঠিক আছে। এবং হচ্ছে কি যে এটা কতটা কোয়ালিটিপূর্ণ, এটা কতটা কোয়ালিটিপূর্ণ আর এটা কতটা এটা বিচার্য নয়, জাস্ট কোয়ান্টিটি। মানে বেনথামের মূল বিষয়টা হচ্ছে কি কোয়ান্টিটির উপর, সংখ্যা বেশি তো হ্যাপি, ঠিক আছে। এরপরে হচ্ছে কি এইখানেই হচ্ছে কি মিল চলে আসছে। বিষয়টা যদি এরকম ভাবে দেখা হয়, ধরো তুমি হচ্ছে কি শপিং করতে গেছো, শপিং করতে গেছো, শপিং করতে যে 5,000 টাকা নিয়ে শপিং করতে গেছো, 5,000 টাকা নিয়ে শপিং করতে গেছো এবং দেখছো কি আহ কিন্তু মানে 400 টাকার 500 টাকার সবকিছুই আছে, বস্তু আছে। তুমি হচ্ছে কি যদি ধরে নিলাম 500 টাকার দামি বস্তু কিনতে চাইছো, দেখছো যে তোমার হচ্ছে কি 10 পিস হবে, 500 মানে যদি 500 টাকা দিয়ে কিনো তাহলে হচ্ছে কি 10 পিস বস্তু কিনা যাবে, স্বাভাবিক। এরপরে বিষয়টা হচ্ছে দেখি এবং ওর পাশেই দেখছো যে একটাই বস্তু রয়েছে যেটা হচ্ছে দাম 5,000 টাকা। তো তুমি ড্রেসই কিনছো, হ্যাঁ, পুজোর জন্য ড্রেসই কিনবে, তাহলে হচ্ছে কি 5,000 টাকায় 10টা হচ্ছে। তুমি ভেবে দেখে দিলে আমি 10 বার পরবো, আমার কাছে অনেক হ্যাপি খুশি, হ্যাঁ না, 10টা ড্রেস হয়ে গেছে, 10টা নতুন ড্রেস, হ্যাঁ না। তুমি এই যে 5,000 একটা যে দাম আছে 5,000 টাকা, তুমি এর কোয়ালিটি দেখছো না, কি দেখছো তুমি এখানে যে আমার 10টা হয়ে যাবে, আমি অনেকবার পরবো, না অনেকবার পরতে পাবো, ঠিক আছে, হ্যাপি, হ্যাপি তো না, সংখ্যাটা বেশি। কিন্তু এই একটাকে গুরুত্ব দিচ্ছে না, এর যে কোয়ালিটিটা যে স্ট্যান্ডার্ড সেটা তুমি দেখছো না, হ্যাঁ না। তাহলে এটাকে বলেছে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ, হ্যাঁ না। যদি আরেকটু ক্লিয়ার করে বলি, হ্যাঁ না, ধরো হচ্ছে কি কিছু কিছু ছেলে মেয়ের আছে যে যে অনেক বন্ধু থাকে, হ্যাঁ না, অনেক বন্ধু, দেখা গেল কি এক একজনকার 20 জন 30 জন আরো বেশি বন্ধু, হ্যাঁ না। আবার এক একজনকার হচ্ছে কি 2 জন 3 জন 4 জন ও হাতে গোনা 4 5টা, হ্যাঁ না। তো বেনথাম কি বলবে, বেনথাম একই গুরুত্ব দেবে যে সংখ্যাটা বেশি, না এ এ এ এ ভালো, যে এর বন্ধু সংখ্যা ভালো, যে এর হচ্ছে কি হবে, কিন্তু হচ্ছে কি কতটা কোয়ালিটিপূর্ণ দেখলো না। আর মানে
ছবি তোলার মতো, তাই না? আদৌ বিপদে থাকবে কি থাকবে না তা কিন্তু নয়। এই যে মতবাদটা সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ, এই মতটাকে হচ্ছে কি জন স্টুয়ার্ট মিল খণ্ডন করছে। কিভাবে খণ্ডন করতে চাইছে? বলছে কি, এই যে 10টা তো কিনে নিল, কিন্তু হ্যাপি কোনটা দেবে? হ্যাঁ না, এই যে এর যে হ্যাপিটা এর তুলনায় অনেক বেটার, কারণ এখানে যে কোয়ালিটি, এর কোয়ালিটি এদের তুলনায় অনেক গুণ। একটা যে একটা ঐতিহ্য, একটা যে মাধুর্য, হ্যাঁ না, তা এর মধ্যে আছে। ঠিক আছে, তুমি এখানে যদি দেখো যে 10-20টা বন্ধু তো একসঙ্গে নিয়ে ঘুরছে, খুশির সময় পার্টি দিচ্ছে, হল্লা করছে, বিপদের সময় দেখা গেল কি একজন এলো না, কিন্তু এই 2-3 জন দেখা গেল কি সব সময় কাছে, হ্যাঁ না? তো হচ্ছে কি, জন স্টুয়ার্ট মিল যেটা বলতে আছে, কোয়ালিটিকে গুরুত্ব দাও, নট কোয়ান্টিটি। কোয়ালিটিকে গুরুত্ব দাও, কোয়ান্টিটিকে নয়। তাহলে কি দিতে হবে? পরিমাণ, গুণকে, গুণগত বিষয়টাকে গুরুত্ব দাও, সংখ্যাকে নয়, হ্যাঁ না? ঠিক আছে। আবার দেখালো এমনি যদি আমি মজা করে যদি বলতে থাকি যে এক 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 ছেলের হচ্ছে কি 5টা-6টা গার্লফ্রেন্ড, তাই না? আবার এক এক মেয়ের 20-25টা বয়ফ্রেন্ড, কোনো অসুবিধা নেই, হ্যাঁ না? তো বেনথাম বলবো ঠিক আছে, সংখ্যা বেশি না, সংখ্যা বেশি, ঠিক আছে। কিন্তু জন স্টুয়ার্ট মিল ঘরে কি বলবে? জন স্টুয়ার্ট মিল বলবে অত থাকার দরকার নাই, একটাই থাকুক, একটাই থাকুক, জাস্ট টপ লেভেলের হোক, হ্যাঁ না? একটাই হোক, টপ লেভেলের হোক, অত সংখ্যা দিয়ে কি হবে তা? কিন্তু এই যে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ, এই বিষয়টা জানে না, হ্যাঁ। তেমনি বলছে কি, ও বলতে চাইছে, ধরো হচ্ছে কি আরেকটু যদি ক্লিয়ার করে বলি, যে ধরো যে বস্তু থেকে হ্যাপি পাওয়া যায়, সেটা যদি হচ্ছে কি পরিমাণগত যদি বেশি হয়ে যায়, গুণগত দেখছে না বেনথাম, পরিমাণগত বেশি। তো তুমি প্রচুর আয়কে কিছু করলে, ধরো হচ্ছে কি টিভি দেখলে, বন্ধুদের তারা টিভি দেখলে, আয়কে ভালো একটা সিনেমা দেখলে আনন্দ পেলে, আম, ধরো হচ্ছে কি বন্ধুদের সঙ্গে পার্টি করলে, ঘুরতে গেলে, সবকিছু করলে আনন্দ পেলে, ঠিক আছে। এবং হচ্ছে কি দেখা গেল কি আরেকজন ব্যক্তি তোমার সারাদিন হচ্ছে কি একটা জটিল পড়া, একটা জটিল অধ্যায়, হ্যাঁ, সে হচ্ছে কি সারাদিনে সেটাই পড়াশোনা করে তৈরি করলো, হ্যাঁ না? তো বেনথাম বলবে না, এর তুলনায় এই বেশি হ্যাপি করছে, এর বেশি এনজয় করেছে, হ্যাঁ না? কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই যে কোয়ালিটি, এর যে হ্যাপি, ইন্টারনাল হ্যাপি যে কোয়ালিটি, এর তুলনায় অনেক বেশি, হ্যাঁ না? ঠিক আছে। ধরো তুমি বিষয়টাকে ধরি যে শুয়োর, ও কি রাজভোগের মর্ম বুঝবে? শুয়োর কি রাজভোগের মর্ম বুঝবে? যে শুয়োর, সে কি কখনো রাজভোগের মর্ম বুঝবে? সে শালুক বেড়াই খুঁজে বেড়াবে, নর্দমা ড্রেন, হ্যাঁ না, ওইখানে ও হ্যাপি, ও তো হ্যাপি, নর্দমা পেয়ে গেলে, ড্রেন পেয়ে গেলে, হাতে গেলে, যতই রাজভোগ রাখো, হ্যাঁ না? রাজভোগ তো একটা কোয়ালিটি, একটা গুণগত, একটা ঐতিহ্য, একটা মাধুর্য, একটা হচ্ছে কি মর্যাদা, তার মর্ম কি শুয়োর বুঝবে? সে শালুক গোড়ায় খুঁজে পেয়ে যাবে, এবং শালুক গোড়া ওর তুলনায় তুমি এক থালা রেখে দেবে রাজভোগ, তার তুলনায় শালুক গোড়া পেয়ে হ্যাপি হয়ে যাবে, তাই না? তো হচ্ছে কি, তাহলে তারা কি বলবে যে হচ্ছে কি বেনথাম তো বলবে না এই হ্যাপি, এটাই হ্যাপি, এটা মানা যায় কি? সক্রেটিস, সক্রেটিস, সক্রেটিস মানে হচ্ছে মূর্খ হওয়ার চেয়ে সক্রেটিসের পর্যায়ে উঠে আনন্দ লাভ করা তো অনেক ভালো, নিরানন্দ হয়ে থাকা মূর্খদের তুলনায়, তাই না? তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে হচ্ছে কি, যে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ, হ্যাঁ, এই বিষয়টা যে বেনথাম ধরে নিয়েছে, হ্যাঁ, যদি হ্যাপির পরিমাণ বেশি হয় তো সেটাকে মর্যাদা দাও, মেজরিটির সংখ্যা বেশির মধ্যে হোক, সেটা তুমি খণ্ডন করেছে, হ্যাঁ না? এবার দেখো এর পরের ধাপটাকে আরো ক্লিয়ার হবে, যে কেন হচ্ছে কি, আমি যদি মিল কেন তার ব্যক্তি স্বাধীনতাকে কিভাবে তুলে ধরেছে, হ্যাঁ না, নৈতিকতাকে কিভাবে আহ আহ স্থাপন করতে চেয়েছে, একটা স্ট্যান্ডার্ড মান রাখতে চেয়েছে, হ্যাঁ না? এরপর পরের ধাপে আলোচনা করছি, হ্যাঁ না? এবারে বিষয়টা হচ্ছে কি, ঠিক আছে, সর্বাধিক সংখ্যা যদি মানুষের সর্বাধিক সুখ হয়, তাহলে এইখানে বেনথামের মধ্যে কোনো নৈতিকতা থাকার জায়গায় নেই, বেনথামের মধ্যে কোনো নৈতিকতা থাকার জায়গায় নেই। এবার নৈতিকতা মানে এক কথায় 12টা বাজি রেখে দিয়েছে, নৈতিকতার কোনো জায়গায় নেই, কারণ হচ্ছে যদি সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ হয়, দেখা গেল কি আজকের সিস্টেমটা ধরো, এবং এই যে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ, এই বেসিসে হচ্ছে কি আজকের রাজনীতি চলছে, হ্যাঁ না? আমাদের হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতি সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখের উপর চলছে, বেশিরভাগ সব দেশে, এমন কোনো দেশে নেই যে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক চলে না, মেজরিটি, মেজরিটির ভিত্তিতে চলছে না
সংসার, তাই না? মেজরিটি। এবারে মেজরিটি যদি মূর্খ হয়, গাধা হয়, ভেড়া হয়, তাও কোনো এসে যায় না। ধরো হচ্ছে কি বিষয়টা ক্লিয়ার করছি, সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ, হ্যাঁ না? ধরো আহ কোন ধরো হচ্ছে কি আমি বিষয়টা কিভাবে বলবো, কোন রাজনৈতিক নেতার নাম নিচ্ছি না, বাট বিষয়টা এভাবে দেখা যায় যে হচ্ছে কি উম, হ্যাঁ, পলিটিক্যাল লিডাররা কি করে, সবসময় কি করে, যে বেশি অংশটাকে খুশি করতে চায়, হ্যাঁ না? এরা কি করতে, বেশি সংখ্যাটাকে, দেখো 18 বছর হয়ে গেলে কি দিতে পারবে, ভোট দিতে পারবে। 18 বছর হয়ে গেলে প্রত্যেক মানুষ কি দিতে পারবে, ভোট দিতে পারবে, ভোট দেওয়ার অধিকার পেয়ে যাবে, হ্যাঁ না? এবারে হচ্ছে কি আমাদের দেশে যে 18 বছর হলে পারবে, শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ না? আর আমাদের দেশের একটা বেসিক বৈশিষ্ট্য কি, প্রভার্টি, দারিদ্রতা, গরিব। তো এই দারিদ্রতায় গরিবের জন্য কি হচ্ছে কি, এবং হচ্ছে কি যে মানুষকে সহজে প্রভাবিত করা যায়, তাহলে এক তো হচ্ছে কি প্রভার্টি হচ্ছে কি আমাদের দেশের একটা মূল বৈশিষ্ট্য, দুই হচ্ছে কি ভিলেজ লেভেলে, গ্রাম অর্ধেক, প্রায় 50% মানুষ, 50% মানুষ হচ্ছে কি গ্রামে বসবাস করে। হুম, দারিদ্রতা, অশিক্ষা, এই যে 18 বছর ভোট দিকে তার মধ্যে অশিক্ষা বেশি, হ্যাঁ না? তো হচ্ছে কি যে একজন পলিটিক্যাল লিডার কি হতে পারে, তার মূল উদ্দেশ্য কি হতে পারে, একজন পলিটিক্যাল লিডারের, একজন নেতা বা মন্ত্রীর কি উদ্দেশ্য হতে পারে, ভোটে জয়লাভ করা, ভোটে জয়লাভ করা। এই ভোটে জয়লাভ করতে গেলে সে কি করবে, স্বাভাবিক না? ধরো একটা হচ্ছে কি একটা তার ধরো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে ভোটে জিততে হবে, হ্যাঁ না? তাহলে জিততে গেলে তো মানুষের জন্য কাজ করতে হবে, হ্যাঁ না? কাজ করতে হবে। এবারে যদি দেখি সেক্ষেত্রে যদি গুণগত এবং পরিমাণগত, সে কোনটা দেবে, সে সবসময়ের জন্য কি দিবে, ফোকাস পরিমাণগত দেবে, গুণগত দেবে না। সে কখনোই কি করবে না, সার্ভিসের ব্যবস্থা করবে না, চাকরির চাকরির কোনো ব্যবস্থাই করবে না। কারণ চাকরির ব্যবস্থা করবে না, চাকরি কি একটা গুণগত কোয়ালিটি স্ট্যান্ডার্ড লেভেল আসবে, হ্যাঁ না? যখন সমাজে চাকরি আসবে, কোনো প্রতিষ্ঠানে চাকরি আসবে, ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করবে, মানুষ অটোমেটিক শিক্ষিত হবে, হ্যাঁ না? এটা তো ভালো না, গুণগত জিনিস, কোয়ালিটি। কোনো সরকারি চাইবে না। ও কি চাইবে, ধরো একজনকে যদি চাকরি দেওয়া হয়, চলো একজনকে হচ্ছে কি আমি 50,000 টাকা দামি একজন চাকরি দিয়ে এলাম, হুম, কোনো শহরে কোনো গ্রামে কোথায় পড়ে থাকে কেউ যেন মানুষ জানবে, আরে ভাই 50,000 টাকাতে আমি কি করব, কমসে কম 5-6টা গ্রামের হচ্ছে কি মানুষকে হচ্ছে কি নেশাগ্রস্ত করতে পারবো, চাল ডাল দিতে পারবো, ওরা ওটাতেই খুশি হয়ে যাবে, হ্যাঁ না? আর বললাম কি গ্রামে 50% মানুষ বসে করে সবাই যে শিক্ষিত তা না। ওরা ওইটা কি আনন্দ ভেবে রাখবে, হ্যাঁ না? তাই না? তো ওটা পারবে কি, পারবে না। তাদের মানে অজ্ঞান, তাদের কোনো জ্ঞান নেই, হ্যাঁ না? তারা হচ্ছে কি, তারা কি করবে, বলবে সরকার দিচ্ছে, তারা এটাই চাইবে। আর হচ্ছে সরকার এটা তো জানে যাদের সার্ভিস দেবো এই একজনই যে আমাকে ভোট দেবে তার তো কোনো গ্যারেন্টি নেই। তার জায়গায় কেন খোয়া, আমি 50,000 টাকা কেন খোয়া যাবো একজনের কিছু প্রতি মাস, তার জায়গায় হচ্ছে কি 2 মাস ছাড়া ছাড়া যদি আমি ওই যদি 500 টাকা আমি যদি দিই, মানুষকে যদি চাল ডাল দিই, হচ্ছে কি নেশাগ্রস্ত করতে পারি বিভিন্ন ভাবে, তাহলে প্রফিট তো আমাদেরই, তাই না? তার জন্য সরকার হচ্ছে কি সবসময় হচ্ছে কি শিক্ষিতদের কথা হবে না, শিক্ষিতদের কথা না হওয়ার কারণ একটাই, হ্যাঁ না, জিততে গেলে 50% ভালো লাগবে, হ্যাঁ না? আর আমাদের দেশে ঠিকঠাক কটা মানুষ পড়াশোনা করে, তাই না? সংখ্যাটা খুবই, তাই না? তার চেয়ে বেকার মানুষ তো প্রচুর আছে না, যাদের সহজে প্রভাবিত করা যাবে। তো হচ্ছে কি এইখানেই বিষয়টা হচ্ছে যে নৈতিকতার জায়গাটা কি হচ্ছে, একবারে খণ্ড করেছে, ঠিক আছে? একবারে নৈতিকতার জায়গাটাকে কোনো কিছু রাখেনি, কারণ হচ্ছে কি যারা এডুকেশন পড়াশোনা করলো, তারা তার ওই জায়গায় কি হবে, তারা যে পড়াশোনা করলো তারা অটোমেটিক সার্ভিস পাবে না, সার্ভিস না পেলে তাদের যে যে মানে তাদের যে মান মর্যাদা, সেটা তো কোনো থাকলোই না, না? তাদের কথা ভাবাই হচ্ছে না, তাহলে হচ্ছে মেজরিটি। সাপোজ যদি এভাবেও বিষয়টা বলা যায়, ধর হচ্ছে কি এমন বিষয়টা হলো যে হচ্ছে কি এমন বিষয়টাকে বেশি মানুষ যখনই 51% ধর হচ্ছে কি 100 জনের মধ্যে 50% মানুষের কথাই ভাবা হবে, সবার কথা ভাবা হবে না। পলিটিক্যাল যারা রাজনৈতিক নেতা তারা সবার কথা ভাবে না, একটা কথা মনে রাখবে যে ভাবে না, কিন্তু দেখো পরক্ষণে দেখবে যারা অ্যাডমিনিস্ট্রেটর, আইএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার বা যে সমস্ত অফিসার আছে, তারা প্রত্যেকের কথা ভাবে, কাউকে একজন ব্যক্তিকে হচ্ছে কি করবে না, তার সিদ্ধান্তে এমন কোনো প্রভাব ফেলবে না যা অন্যের জন্য ক্ষতি হয়,
ঠিক আছে, এবং প্রত্যেকজনকে গুরুত্ব দেবে। ঠিক আছে, এই যে প্রত্যেকজনকে গুরুত্ব দেবে, ঠিক আছে, প্রত্যেকজনকে কি দেবে, গুরুত্ব দেবে। ধরো আমাদের 545 জন মেম্বার, বর্তমানে হচ্ছে 2 জন বাদ। ঠিক আছে, এগুলো ইন্ডিয়ান বাদ দিয়ে হয়েছে, বর্তমানে হচ্ছে 543। ঠিক আছে, একটা সরকার করতে গেলে কত লাগবে? 272, 272-73 লাগবে, হ্যাঁ না? ঠিক আছে, 272-73 লাগবে। তাহলে বাকি জন ভোট সম্মতি সরকারকে দেখ বা না দেখ, অটোমেটিক তো জিতে যাবে না, হ্যাঁ কি না? এবার বিষয়টা যদি এভাবে বলি, ধরো তোমার গ্রামে 500 জন লোক আছে, 500 জন লোক আছে, 500 জন লোক আছে। কল্পনা করো যে তারা কেউই পড়াশোনা জানে না, তুমি খুব উচ্চ শিক্ষিত ব্যক্তি, এমএ করেছো, পিএইচডি করেছো, আরো প্রচুর ডিগ্রি আছে। ঠিক আছে, 18 বছর হওয়ার জন্য হচ্ছে সবাই ভোট দেওয়ার অধিকারী আছে। তুমি জানো যে এই পার্টি, কোনো একটা নির্দিষ্ট পার্টিকে জানো যে এরা হচ্ছে করাপ্টেড, ক্রিমিনাল, সবকিছুই জানো, ভালো নয়, অনুমতি মানুষের কল্যাণ করবে না, তুমি জানো, তুমিও ভোট দিলে, তোমার একটাই ভোট, বাকিরাও ভোট দিল, দেখা গেল কি শেষকাল পর্যন্ত তোমার দলে ভোট হলো, তুমি দিলে একটা, বাকিরা হচ্ছে 499টা অন্যদিক গেল, হ্যাঁ না? তাহলে হচ্ছে কি, যে বেশি সংখ্যায় হলেই যে হচ্ছে কি সমাজ ভালো হবে, সোসাইটি ভালো হবে, তা কিন্তু নয়, কখনো হতে পারে না যে বেশি হলে, হ্যাঁ না? ভেড়ারা তো একদিকে দলে বেঁধে যায়, হ্যাঁ না? একজন ভুল করেছে, সবাই ভুল করেছে, হ্যাঁ না? তো বিষয়টা হচ্ছে কি, যে সংখ্যা যে বেশি হলেই হবে তা কিন্তু নয়। আর নৈতিকতার জায়গাটা এখানেই যে হচ্ছে কি, যে সবার কথা ভাবা হয় না, মেজরিটির কথা ভাবা হয়। হ্যাঁ, যে কোনো বিষয় কি হচ্ছে, মেজরিটির কথা ভাবা হয়। ঠিক আছে, আহ বাকিদের কথা ভাবা হয় না। ঠিক আছে, মেজরিটি হয়ে গেছে, বাস। তাহলে এটা হচ্ছে কি, যে কিন্তু মিল হচ্ছে কি, এটা বেনথামের যে দুর্বলতা, এবং হচ্ছে কি মিলের যে বিষয়টা হচ্ছে কি, যে মিল একজন ব্যক্তিকে গুরুত্ব দেয়। মিল বলতে চেয়েছে, মিল এটাই বলেছে যে হচ্ছে যদি 100 জনের মধ্যে যদি একজনও, ঠিক আছে, 100 জনের মধ্যে যদি, ঠিক আছে, একজনও যদি কোনো বিষয়ে হচ্ছে কি, যে বিরুদ্ধে মত রাখে, সেই মতটাকে হচ্ছে কি ফেলে দেওয়া যাবে না। মানে এক কথায় যদি বলি যে একজন ব্যক্তিরও হচ্ছে কি স্বার্থের কথা মিল ভেবেছে। ধরো বিষয়টা এরকম যে 100 জন আছে, 100 জনের মধ্যে হচ্ছে কি 99 জন একদিকে হয়েছে, আর একজন একদিকে, তবুও মিল বলেছে ওই একজনকার মতকেও কি করা যাবে না, ফেলে দেওয়া যাবে না। হতে পারে সেই সত্য, বাকিরা মিথ্যা, হ্যাঁ না? বিষয়টা এরকম তো হতে পারে। আমি যদি দেখি যে কোপারনিক, সেই সময় দেখো না, সবাই কি বলতো যে সূর্য ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারিদিকে, সূর্য ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারদিকে, আর তখনকার মানুষ সেটাই সবাই বিশ্বাস করতো, স্বাভাবিক না? আর এটা তো হচ্ছে প্রত্যক্ষ দর্শনের মতো দেখতে পাচ্ছি, হ্যাঁ না? সূর্যই তো ঘুরতে দেখতেছি, থোড়ি না পৃথিবী ঘুরতে দেখতে পাচ্ছি। সেই সময় সব মানুষরা বলতো, সবাই যেটা দেখতো সেটাই তারা ভাবতো, বলতো, তাই না? গ্যালিলিও কি বললো? গ্যালিলিও তখন কি বললো, না সূর্য স্থির আছে, পৃথিবী ঘুরছে। তাহলে বাকি সমাজ একদিকে, গ্যালিলিও একদিকে। তাহলে যদি গ্যালিলিওকে সেদিন যদি, যদিও তাকে জেলবন্দি করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, অন্ধকূপ করা হয়েছে, হ্যাঁ, নির্বাসন দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে যদি ওই একজনকে যদি যদি এভাবে যদি চাপা দেওয়া হয়, তাহলে অরিজিনাল সত্য তো জানা যাবে না, যে এদিকে সংখ্যাটা যে বেশি বলে এই যে হচ্ছে সত্য হবে, তা কিন্তু নয়। মিল কি বলবে, সরি বেনথাম কি বলবে, না না এতজন মানুষ যখন বলছে এটাই সত্য হবে, হ্যাঁ, সবাই যখন বলছে এটাই সত্য হবে, হ্যাঁ না? এক এক সময় হয় না যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, সবাই প্রচুর লোক জুড়ে গেল, হ্যাঁ না? তো একজনকে যখন সবাই বলছে তখন কি বলবে, না সবাই যখন বলছে এই হবে। তো হচ্ছে কি, যে একজন ব্যক্তির হচ্ছে কি তার কথা ভাবতে হবে, তার স্বাধীনতার কথা ভাবতে হবে, তার মূল্যবোধের কথা ভাবতে হবে, হ্যাঁ না? সবসময় যে মেজরিটি অন্ধবিশ্বাসের মধ্যে মেনে নিলেই যে হয়ে যাবে, তা কিন্তু নয়, হ্যাঁ না? ওকে, এই জন্য দেখছি যারা আইএস অফিসার, ডিএম, বিডিও বা যারা আছে, তারা সিদ্ধান্ত নেই অনেক মানে সেই সিদ্ধান্ত দেখে মনে হতে পারে যে হচ্ছে কি, যে কেমন সিদ্ধান্ত, হ্যাঁ না? কিন্তু সিদ্ধান্তটা হচ্ছে ওই একজন যে ব্যক্তির সিদ্ধান্ত যে হতে পারে যে ওই বাকি যারা ভাবছে তাদের চেয়ে বেটার, না? ঠিক আছে, এরপর আসি হচ্ছে কি,
আর তাহলে মিলের যে নৈতিকতা ধারণাটা যে একজনকেও গুরুত্ব দিতে হবে, তাই না? ঠিক আছে, এবং একজনের বিষয়টা হচ্ছে যে একজন হচ্ছে ধরো যে একজন মারা গেল তো কি হবে, একজন না খেতে পেলে তো কি হবে, বিষয়টা কিন্তু তা নয়। প্রত্যেকের কথা ভাবতে হবে যে আমি কতজনকে স্যাটিসফাইড করলাম, সেটা বড় কথা নয়। একজনও ব্যক্তি যেন সেই কাজটুকু যেন না কি না হয়, বঞ্চিত না হয়, তাই যে কোনো কাজ হোক না কেন, যে কোনো অ্যাক্টিভিটি হোক না। এরপরে হচ্ছে কি যে মিলের স্বাধীনতার যে সংক্রান্ত তত্ত্ব আছে, আমি সেই জায়গাতে আসবো। হ্যাঁ, তো হচ্ছে কি লিবার্টি, কি আছে লিবার্টি, লিবার্টি মানে স্বাধীনতা। হ্যাঁ, তো স্বাধীনতা বলতে কি বোঝায় আগে জানতে হবে না? তো দেখো, স্বাধীনতা স্বাভাবিক মনে কি মনে হয়, স্বাধীনতা বলতে স্বাভাবিক মনে কি হতে পারে? যা খুশি করা তাকে সেটাকে স্বাধীনতা বলা যেতে পারে না? হ্যাঁ, স্বাধীনতা মানে কি, স্বাধীন মানে কি, যা খুশি করবো। হ্যাঁ, নাচতে মনে গেলে নাচবো, গান করতে মনে গেলে গান করবো, খেতে মনে গেলে খাবো, ঘুমাতে মনে গেলে ঘুমাবো। হ্যাঁ, গাল দিতে মনে গেলে গাল দেবো। হ্যাঁ না, টোল টিটকারি করতে মনে গেলে করবো। এটাই তো না, যা খুশি তাই করে স্বাধীনতা। এটা এক প্রকার স্বাধীনতা, এটাকে বলা হচ্ছে কি নেগেটিভ স্বাধীনতা, নেতিবাচক। আরেকটা স্বাধীনতা হচ্ছে কি যে তুমি চাইলেও কিছু করতে পারবে না, জাস্ট যে স্বাধীনতা হচ্ছে কি নিয়ন্ত্রিত হবে। তাহলে স্বাধীনতা বলতে দেখো, প্রথম হচ্ছে কি স্বাধীনতাকে আমি দুভাগ ভাগ করছি না, লিবার্টিকে এই জিনিসটা বোঝানোর জন্য। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ লিবার্টি, আর একটা হচ্ছে কি পজিটিভ, পজিটিভ লিবার্টি। নেগেটিভ, নেগেটিভ মানে কি যে হচ্ছে কি নেতিবাচক। নেতিবাচক মানে হচ্ছে ব্যক্তি যা খুশি করতে পারে, তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই করতে পারো, ঘুমাতে পারো, খেলতে পারো, নাচতে পারো, গান করতে পারো, কারো কিছু যায় না, নেগেটিভ স্বাধীনতা। হ্যাঁ, পজিটিভ লিবার্টি কি না, যে স্বাধীনতা তোমার যে অ্যাক্টিভিটি, তোমার যে ক্রিয়াকলাপ, তোমার যে কার্যবলী যখন হচ্ছে কি ল দ্বারা নিয়ন্ত্রিত হয়। কার দ্বারা নিয়ন্ত্রিত হবে? ল, ল দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তুমি গান করতে চাইলেও দেখো, গান করতে গেলে করতে পারো, ফাঁকা মাঠে করতে পারো। হ্যাঁ না, কিন্তু কোথাও পরীক্ষা চলছে, পরীক্ষার হলে তুমি গান করতে পারো না। হ্যাঁ না, ঠিক আছে, তোমার পিকনিক করার অধিকার আছে, মাইক বাজানোর অধিকার আছে, খোলা মাঠে যে করো। কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে, কোনো গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে, সেখানে মাইক বাজিয়ে দিলে হবে না। ঠিক আছে, তো হচ্ছে কি পজিটিভ লিবার্টি না হচ্ছে যে স্বাধীনতা, ব্যক্তির যে স্বাধীনতা কি আইন দ্বারা নিয়ন্ত্রিত, সেটা হচ্ছে কি পজিটিভ লিবার্টি। ওকে, ইতিবাচক স্বাধীনতা। আর সমাজে এই স্বাধীনতাই মান্য, এই স্বাধীনতা নয়। তাহলে যদি এই স্বাধীনতা যদি মান্য হয় সমাজে, তাহলে এই স্বাধীনতা কি জানার কি প্রয়োজন আছে? না হচ্ছে কি আমরা যদি বলি সুন্দর, সুন্দর কি করে জানো? কুৎসিতকে না দেখলে সুন্দরকে আমরা ব্যাখ্যা দেবো কিভাবে? হ্যাঁ না, আমরা যদি বলি যে এটা সাদা, তো কালো আছে বলে তো সাদা না। তো বিষয়টা সেরকম যে আমরা পজিটিভ লিবার্টিকে জানতে গেলে তাই নেগেটিভ লিবার্টি জানি। হ্যাঁ, এরপরে বিষয়টা যদি আমি টোটালি করে বলি, দুটোকে মিলেই যদি বলি যে লিবার্টি কি, ঠিক আছে, তো লিবার্টি বলতে হচ্ছে কি স্বাধীনতা। ঠিক আছে, লিবার্টি বলতে কি বোঝায়? তাহলে হচ্ছে কি যে স্বাধীনতা, তাহলে এই স্বাধীনতাকে আমরা কি বলবো, এই লিবার্টিটাকে আমরা কি বলবো, এই লিবার্টিটাকে বলবো। লিবার্টি বলতে পজিটিভ লিবার্টিকে বলবো, যখন ব্যক্তির কার্যকলাপ, ক্রিয়াকলাপ, অ্যাক্টিভিটি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটাই হচ্ছে স্বাধীনতা। এবং তার ব্যক্তি শুধু নিয়ন্ত্রিত তা নয়, যেখানে হচ্ছে ব্যক্তি তার ব্যক্তি সত্তার কি করতে পারবে, পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে। যে স্বাধীনতার মাধ্যমে কি করতে পারবে, ব্যক্তি তার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে তার স্বাধীনতার মাধ্যমে। সে চিন্তা করতে পারবে, হ্যাঁ না, কাজ করতে পারবে। ঠিক আছে, মুক্তভাবে। এবং যদি তার কোনো বাধা বিপত্তি আছে, রাষ্ট্র তার কি করতে হবে, সেই বাধা বিপত্তি কি করবে, দূরে সরাবে, যাতে তার ব্যক্তি সত্তার বিকাশ করতে পারে, তার স্বাধীনতাকে কি করতে পারে, সুপ্রতিষ্ঠিত করতে পারে, তার স্বাধীনতা যেন অন্য কেউ হস্তক্ষেপ না করতে পারে, তার দায়িত্ব রাষ্ট্রের। এবারে এসো, এ হচ্ছে কি লিবার্টির মোটামুটি একটা ধারণা। কিন্তু যে জন স্টুয়ার্ট মিল যে লিবার্টি দিয়েছে, যে লিবার্টির কনসেপ্ট দিয়েছে, সেই লিবার্টির কনসেপ্ট এবারে জানবো। হ্যাঁ না, উনি লিবার্টিকে প্রথমে দুভাগে ভাগ করেছে। ঠিক আছে, দেখো, ওনার লিবার্টিকে আমি বোঝানোর জন্য হচ্ছে কি প্রথমে ওনার লিবার্টিকে দুভাগে ভাগ করছি, হ্যাঁ না, যাতে বুঝতে সুবিধা হয়।
একটা হচ্ছে থিঙ্কিং লিবার্টি আর একটা হচ্ছে ফাংশনাল লিবার্টি। থিঙ্কিং লিবার্টি ভাবনাগত স্বাধীনতা বা হচ্ছে কি চিন্তাগত স্বাধীনতা। ঠিক আছে, তাহলে এই লিবার্টি দেখো, লিবার্টিকে আমি ভাগ করে দিলাম, হ্যাঁ না, লিবার্টি মোটামুটি আইডিয়া দিয়েছি লিবার্টিকে। ওর ফার্স্টই ভাগ করছি, প্রথমে ভাগ করছি, হ্যাঁ না, থিঙ্কিং লিবার্টি, ফাংশনাল লিবার্টি। থিঙ্কিং লিবার্টি মানে কি, ভাবনাগত স্বাধীনতা বা হচ্ছে কি চিন্তাগত স্বাধীনতা, হ্যাঁ না। এবারে বিষয়টা হচ্ছে কি যে থিঙ্কিং লিবার্টি কোনটাকে বলবে, যে থিঙ্কিং ভাবনাগত লিবার্টি, হ্যাঁ না। থিঙ্কিং বা ভাবনাগত লিবার্টি ধরো আমি যা খুশি ভাবতে পারি এবং হচ্ছে কি কোনো বিষয়ে মতামত রাখতে পারি। ঠিক আছে, আমার তো কি বললাম, যে কোনো বিষয়ে আমি ভাবনা চিন্তা করতে পারি। যে কোনো বিষয় বলতে কি, সমাজে যা কিছু ঘটছে আমি সেখানে ভাবনা চিন্তা করতে পারি। শুধু ভাবনা চিন্তা করতে পারি তা নয়, আমি মত প্রকাশও করতে পারি, আমার নিজস্ব রায় দিতে পারি। ঠিক আছে, মিল এখানে বলছে, ঠিক আছে, এবং ব্যক্তির এটা নিজস্ব ব্যাপার। মিল এটা এখানে বলছে যে এখানে যে রাষ্ট্র ব্যক্তিকে বাধা দেবে না, স্টেট ব্যক্তিকে বাধা দেবে না, কখনো বাধা দেবে না। তোমার যেটা মনে হচ্ছে তুমি ভাবো, তোমার যদি মনে হচ্ছে রায় দিতে, তুমি রায় দাও। ঠিক আছে, আমি ধরো আমি স্টুডেন্টদেরকে বলছি, ঠিক আছে, যে কোনো বিষয়ে আমি জানতে চাইলাম, স্টুডেন্টরা বিভিন্ন মত দিচ্ছে, আমি কাউকে বাধা দিতে পারি না, তেমনি রাষ্ট্র কাউকে হচ্ছে বাধা দিতে পারে না। তোমার যে বিষয় হচ্ছে কোনো বিষয়ে তুমি কমেন্ট করতে পারো, রায় দিতে পারো, মতামত দিতে পারো। এই থিঙ্কিং, এটা হচ্ছে থিঙ্কিং লিবার্টি। এখানে হচ্ছে রাষ্ট্র কি করতে পারবে না, বাধা দিতে পারবে না। মিল বলেছে, মিল এটা বলেছে যে এই যে থিঙ্কিং লিবার্টি, এই থিঙ্কিং লিবার্টি, ধরো আমি হচ্ছে কোনো বিষয় হচ্ছে কি যে মতামত দিলাম, রায় দিলাম, এই আমার মতামত প্রথমত কি হতে পারে, সম্পূর্ণ ঠিক হতে পারে, 100% সত্য হতে পারে। ঠিক আছে, আমার মতামত কি হতে পারে, 100% সত্য হতে পারে। ঠিক আছে, 100% মিথ্যা হতে পারে, এটা ট্রু হতে পারে, এটা ফলস হতে পারে। তাহলে কি বললাম, আমি যেটা বলছি, কোন একটা বিষয়ে আলোচনা চলছি, সেখানে আমি মতামত রাখলাম, হ্যাঁ না, আমার মতামত, ঠিক আছে, আমি যে রায় দিচ্ছি, আমার যে মতামত সেটা হচ্ছে কি 100% সত্য হতে পারে, আবার 100% মিথ্যা হতে পারে। আবার হচ্ছে কি এমন হলো যে হচ্ছে কি 50% সত্য, 50% মিথ্যা, এমনও হতে পারে। এগুলো পার্সেন্টেজ পারফেক্ট তো হয় না, জাস্ট বোঝানোর জন্য। এমনও বলতে পারে যে হচ্ছে কিছুটা সত্য, কিছুটা মিথ্যা, এমনটা হতে পারে। মিল এখানে বলছে যদি আমার বক্তব্য কোনো বিষয়ে যদি 100% সত্য হয়, তাহলে আমার এগেনস্টে যারা ছিল তাদের মতকে যদি আমি মেজরিটির ভিত্তিতে মেনে নিই, তাহলে এই যে 100% আমার যে সত্য ছিল, ধরো 10 জনের মধ্যে বিতর্ক চলছে, সেখানে আমিও আছি, 10 জন আমাকে নিয়ে, সেখানে 9 জন একদিক হয়ে গেছে, 9 জন হয়ে গেছে। ঠিক আছে, এবং তাদের 9 জনকার মতটা নিয়ে রায় দিতে চলেছে, তাই না। দেখা গেল কি তাদের 9 জনকার রায় হচ্ছে ভুল, কিন্তু আমারটা হচ্ছে 100% সত্য। তাহলে যদি আমাকে থামিয়ে দেওয়া হয়, আমাকে যদি বলতে না দেওয়া হয়, তাহলে তো সমাজ বা সোসাইটি 100% টুকু সরে যাবে, সত্য জানবেই না, মিথ্যাকে বসে থাকবে। ঠিক যেমন হচ্ছে কি সূর্য ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর দিকে, গ্যালিলিওকে যেভাবে থামিয়ে দেওয়া হয়েছিল। তাই কোনো বিষয়ে মতামত রাখতে পারে, সিদ্ধান্ত রাখতে পারে। আবার বলছে যদি আমার মতামত ফলস হয়, দেখা গেল কি 10 জনের মধ্যে হচ্ছে কি 9 জন একদিকে বলছে আর আমি একদিকে বলছি, দেখা গেল কি এই 9 জনটা হচ্ছে কি সত্য, আর আমারটা মিথ্যা। তাহলে এটাও হচ্ছে কি, তাও ভালো কি যে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হলো, যে আমি যেটা ভাবলো ও মানে আমি যেটা ভাবলাম এটা মিথ্যা। তাহলে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি, যে ডিসিশনটা নিতে চলেছি, সেটাতে আমি কি হবো, আরো দৃঢ় হবো এবং শক্তপোক্ত হবো এবং একটা আত্মবিশ্বাস পাবো, হ্যাঁ না। এবং যদি আমার জন্য কিছুটা সত্য কিছুটা মিথ্যা হয়, যেমন স্টুয়ার্ট মিল বলছে যদি কিছুটা সত্য কিছুটা মিথ্যা বা 50% সত্য বা আধা সত্য আধা মিথ্যা হয়, না আমি তো আধা সত্য থেকেও তো বঞ্চিত হবো। তাই জন স্টুয়ার্ট মিল বলছে কোনো ব্যক্তির থিঙ্কিং লিবার্টিতে বা চিন্তাগত স্বাধীনতা বা ভাবনাগত স্বাধীনতা কোনো ব্যক্তি কি করা যাবে না, কখনোই থামিয়ে দেওয়া চলবে না। ঠিক আছে, এখানে বাধা দিতে পারবে না, রাষ্ট্র কোনো মতেই এখানে বাধা দেবে না, পুরোপুরি আপত্তি জানিয়েছে। ওকে, এটা হচ্ছে কি থিঙ্কিং লিবার্টি বা ভাবনাগত স্বাধীনতা বা চিন্তাগত স্বাধীনতা। এরপর বিষয়টা হচ্ছে কি
এবার হচ্ছে কি ফাংশনাল লিবার্টি। এই ফাংশনাল লিবার্টি হচ্ছে কি দু ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে কি সেলফ রিগার্ডিং, আদার রিগার্ডিং। আত্মকেন্দ্রিক আর পরকেন্দ্রিক স্বাধীনতা। তাহলে হচ্ছে কি ফাংশনাল, ফাংশনাল হচ্ছে কি কার্যগত, কার্যগত স্বাধীনতা। মানে হচ্ছে কি এখানে হচ্ছে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না, এখানে হচ্ছে কি নট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নট ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি। নট ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখানে হচ্ছে ভাবনাগত কোনো কাজ করছে কি না, শুধু থিঙ্কার, শুধু রায় দিচ্ছে, মতামত দিচ্ছে, কোনো ভাবনাগত নয় না, জাস্ট ভাবছে। ওকে, জাস্ট ভাবনাগত স্বাধীনতা, কোনো রায় দিচ্ছে না, কোনো মতামত দিচ্ছে না, জাস্ট কোনো অ্যাক্টিভিটি করছে না, ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি করছে না, না জাস্ট করছে কি মেন্টালি। ওকে, এখানে হচ্ছে কি ফাংশনাল লিবার্টি। ফাংশনাল হচ্ছে যেটা হচ্ছে কি ফিজিক্যালি করছে, কার্যগত, কার্যগত, না কার্যগত স্বাধীনতা। এই কার্যগত স্বাধীনতাকে দুভাগ ভাগ করছে, আত্মকেন্দ্রিক, পরকেন্দ্রিক। সেলফ রিগার্ডিং আত্মকেন্দ্রিক, আদার রিগার্ডিং পরকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক স্বাধীনতা, পরকেন্দ্রিক স্বাধীনতা। আত্মকেন্দ্রিক স্বাধীনতা কোনটা হলো যে কাজ ব্যক্তির নিজস্বতার সঙ্গে জড়িত, যে কাজ ব্যক্তির কেবল নিজস্বতার সঙ্গে জড়িত। মানে এমন কিছু কাজ আছে যে ব্যক্তির নিজস্ব, যার সঙ্গে হচ্ছে কি সমাজের অন্য কোনো কারো সম্পর্ক নেই। যদি ব্যক্তি যে কাজগুলো ব্যক্তি নিজেও একা করবে, যে কাজ আমি এমন কিছু কাজ করলাম যার সাথে আমার অন্য কারো প্রভাব পড়লো না, মিল বলছে, সেখানেও হচ্ছে ব্যক্তিকে বাধা দেওয়ার দরকার নেই, ব্যক্তির কোনো বাধার দরকার নেই। ঠিক আছে, এমন কাজ যখন ব্যক্তি নিজে করবে এবং ব্যক্তি সেই কাজের দ্বারা অন্য কেউ প্রভাবিত হবেন, সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক স্বাধীনতা। এই স্বাধীনতা যেহেতু অন্য কারোর সঙ্গে হচ্ছে জড়িয়ে নেই, তার জন্য সেই ক্ষেত্রে ব্যক্তিকে বাধা দেওয়া যাবে না। ধরো আমি হচ্ছে ধূমপান করতে চাই, আমি মদ্যপান করতে চাই, আমি যদি আমার নিজের রুমে, পার্সোনাল রুমে যদি আমি মদ্যপান করি, ধূমপান করি পার্সোনাল রুমে, এবং যদি আমি নেশাগ্রস্ত হওয়ার পর কাউকে যদি বিরক্ত না করি, কারো যদি ক্ষতি না করি, তাহলে হচ্ছে কি এখানে রাষ্ট্রকে বাধা দেওয়ার কোনো দরকার নেই, ব্যক্তির কোনো বাধা দেওয়ার দরকার নেই। ধরো আমার রুমে, পার্সোনাল রুমে আমি সারাদিন গান করলাম, ঠিক আছে, পড়াশোনা করলাম, আমি তো কারো ক্ষতি করছি না, এখানে হচ্ছে কি ব্যক্তিকে বাধা দেওয়া যাবে না। ঠিক আছে, এবং হচ্ছে কি যে কাজ হচ্ছে কি, তাহলে হচ্ছে কি আত্মকেন্দ্রিক। অনেক কিছু কাজ আছে যেগুলো আমার আত্মকেন্দ্রিক। ঠিক আছে, আমার মনে হলো কি আমি সারাদিন ঘুমাবো, হ্যাঁ, বাড়ির লোক তৈরি না ঘুমাতে দেবে। হ্যাঁ, মনে হচ্ছে যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, একা থাকে, সে মনে করলো আমি সারাদিন ঘুমাবো, আমার আমি কালকে আমার প্রচুর কাজ হয়ে যাবে, ঘুমাবো। আমি যদি ঘুমাই তো অন্য পাড়া প্রতিবেশীর তো কোনো আপত্তি নেই, তাই না, পাড়া প্রতিবেশী তো খেতে দেবে না, তাহলে ঘুমানো তো একটা কাজ, তাই না। আত্মকেন্দ্রিক স্বাধীনতা, আমার এই স্বাধীনতা আছে আত্মকেন্দ্রিক, এখানে কোনো হচ্ছে কি ব্যক্তির বাধা দেওয়ার জায়গা নেই। ওকে, এগুলো হচ্ছে কি আদার রিগার্ডিং, যেটা পরকেন্দ্রিক স্বাধীনতা। যে কাজ অন্যের ব্যক্তির সঙ্গে জড়িত আছে, মানে আমার কিছু কাজ যখন শুধু আমি একা করছি না, আমার সঙ্গে অন্য কারোর সঙ্গে জড়িয়ে আছে, সেক্ষেত্রে রাষ্ট্র হচ্ছে কি বাধা দেবে, এবং বাধা দেওয়ার যুক্তিযুক্ত জন স্টুয়ার্ট মিল বলেছে, হ্যাঁ। ঠিক আছে, যে কাজ অন্যের সঙ্গে জড়িয়ে আছে সেটা বাধা দেবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, তাহলে জিনিসটা বুঝে যাবে। ধরো এমন বিষয়টা হলো যে কোভিড-19 সময় হচ্ছে কি মাস্ক পরতে হচ্ছিল না কম্পালসারি। ঠিক আছে, যদি আমি আমার রুমে থাকি, আমি যদি কোথাও না যাই, আমার রুমে আছি, আমি মাস্ক পরতে কেন পরবো, ঘর ভিতরে আমি আর একার রুমে আছি, মাস্ক পরার দরকার আছে কি, দরকার নেই। কিন্তু যেহেতু হচ্ছে যখন আমি বাইরে বেরাবো তখন আমার মাস্ক পরতে হবে, কারণ আমার সাথে আরো অন্য ব্যক্তি সমাজে জড়িয়ে আছে, তখন সেক্ষেত্রে আমি যদি মাস্ক না পরি পুলিশ আমার পিটাবে। এটা কিসের ভিত্তিতে, আদার রিগার্ডিং, পরকেন্দ্রিক স্বাধীনতার সঙ্গে জড়িত। জিনিসটা বোঝা গেল। এমন হচ্ছে কি ধরো, ও যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, ধরো তুমি প্রতিদিন হচ্ছে কি একটা ব্রিজের উপর দিয়ে, নদী আছে তার উপর দিয়ে হেঁটে যাও, প্রতিদিন বেরাও, সকালবেলা মর্নিং ওয়াক করতে যাও। ঠিক আছে, একদিন দেখা গেলো কি পুলিশ তোমাকে ফেরা দেয়নি, তাহলে তোমার মনে হতে পারে যে
পুলিশ তো আমায় ফেরত দেয়নি, আমার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করছে। কিন্তু কি না না ফেরত দেওয়ার কারণ কি না ব্রিজে ফাটল দেখা দিয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ঠিক আছে, এবং জীবন চলে যেতে পারে। তার জন্য হচ্ছে কি পুলিশের কর্তব্য যে হচ্ছে যেহেতু তোমার এই কাজের সঙ্গে তোমার এই প্রাণহানির সঙ্গে আরো সমাজে জড়িয়ে আছে ব্যক্তি, তার জন্য তোমার কি করবে পুলিশ বাধা দেবে। ওই জন্য একই কারণ হচ্ছে কি হেলমেট পরতে পুলিশ হচ্ছে কি বাধ্য করে, তাই না? এই হচ্ছে কি পরকেন্দ্রিক স্বাধীনতা, ঠিক আছে। এরপরে বোঝা গেল কি যে হচ্ছে কি তাহলে রাষ্ট্রবিজ্ঞানে একটা বিষয় আছে কি যে হচ্ছে কি এমন কোনো তত্ত্ব নেই যার সমালোচনা হয় না, তাই না? দেখো কিছু এরকম মধ্যে কিছু যে জন স্টুয়ার্ট মিলের কিছু দুর্বলতা আছে এই স্বাধীনতার মধ্যে। কি দুর্বলতা আছে? যে হচ্ছে কি ও প্রথমে হচ্ছে ভাগ করে দিয়েছে, ঠিক আছে, থিঙ্কিং লিবার্টি ভাগ করেছে, ফাংশনাল লিবার্টি ভাগ করেছে, ঠিক আছে, আবার করেছে আত্মকেন্দ্রিক পরকেন্দ্রিক, ঠিক আছে। আমি এটা ছাড়ছি, আত্মকেন্দ্রিক পরকেন্দ্রিক, ঠিক আছে। মানুষের মানে কিসের ভিত্তিতে মানুষের কাজকে ভাগ করা হয়েছে, কিসের ভিত্তিতে ভাগ করেছে তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি, ঠিক আছে। আর কোনটা আত্মকেন্দ্রিক কোনটা পরকেন্দ্রিক এরকম কোনো সুনির্দিষ্ট ক্লারিফিকেশন দেওয়া অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। ধরো হচ্ছে কি ঠিক আছে, এখানে কি বলা হলো যে আমি হচ্ছে কি বাড়িতে হচ্ছে মদ্যপান করতেই পারি, হ্যাঁ না, আমি কারো ক্ষতি না করতে পারি, হ্যাঁ না, আমি নিজস্ব রোজগার করতে মদ্যপান করতেই পারি, ভালো জিনিস, কোনো অসুবিধা নেই। এবারে ভাবো কোনো কাজই তো ব্যক্তিগত, অ্যারিস্টটল লাইফ প্রসঙ্গে একটা কথা বলেছিল যে মানুষ হচ্ছে কি রাষ্ট্রে বসবাস করে না সে হয়তো পশু নয়তো হচ্ছে দেবতা, ঠিক আছে। ধরো আমি তো রাষ্ট্রেই বাস করি, হ্যাঁ না, ঠিক আছে, আমি বললাম সারাদিন মদ্যপান করবো, ঠিক আছে। যদি ধরো আমার পরিবার থাকে, ঠিক আছে, পরিবার থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এক তো হচ্ছে কি আমি পরিবারের ক্ষতি করব, কারণ হচ্ছে মদ্যপান করতে গেলে হচ্ছে কি কোনো টাকা ব্যয় হবে, যে টাকা দিয়ে হচ্ছে কি আমি ফ্যামিলির অন্য যে আমার সদস্য আছে তাদের হচ্ছে লেখাপড়া এডুকেশনে আমি টাকা ব্যয় করতে পারতাম, অন্য কাজে ব্যয় করতে পারতাম। তাহলে আমি যদি এডুকেশন তাদের ব্যয় না করতে পারি বা অন্য খাতে যদি মানে টাকা ব্যয় করতে না পারি খাতে, তাহলে হচ্ছে কি তাদের স্বাধীনতা সংকুচিত হবে না, এবং সেটা আমার মদ খাওয়ার কারণেই হচ্ছে, হ্যাঁ না, নেশা নেশা করার কারণেই হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে এইখানেই হচ্ছে কি, এবং হচ্ছে যদি আমার কোনো যদি কোনো কারণে বাই চান্স যদি আমার কোনো শরীরে মানে কোনো বিঘ্ন দেখা যায়, সেক্ষেত্রে হচ্ছে পরিবারকে তার সমস্যা মেটাতে হবে, তখন পরিবেশ আমার যে পরিবার সে হচ্ছে পথে নেমে যাবে, স্বাভাবিক, তাই না? তো হচ্ছে কি যেটা সেলফ আত্মকেন্দ্রিক স্বাধীনতা বলা হচ্ছে, সেলফ রিগার্ডিং বলা হচ্ছে, কোনো বিষয়টা হচ্ছে কি আত্মকেন্দ্রিক হতে পারে না। হুম, আবার এখানে কি বলা হচ্ছে দেখো যে সেলফ রিগার্ডিং, হ্যাঁ সেলফ রিগার্ডিং, সরি আদার রিগার্ডিং পরকেন্দ্রিক, যে এখানে হচ্ছে কি রাষ্ট্র বাধা দিতে পারবে। এবারে কোনটা পরকেন্দ্রিক, হ্যাঁ না, পরকেন্দ্রিক দেখা গেল কি ধরো আমরা তো সব রকম নিয়ম জানি না, ঠিক আছে, পুলিশ বললো কি যে মানুষের জন্য হচ্ছে কি কল্যাণের জন্য হচ্ছে কি হেলমেট ব্যবহার করতে হবে, হ্যাঁ, ভালো জিনিস। কিন্তু হচ্ছে কি সেখানে হচ্ছে বিভিন্ন রুল রেগুলেশন আছে, বিভিন্ন হচ্ছে কি রুল রেগুলেশন আছে যে সাধারণ মানুষ জানে না, যা কত কাজ করবে ভাই, জীবনে সংসার চালাবে না হচ্ছে কি রুল রেগুলেশন জানতে যাবে, তাই না? তো হচ্ছে কি সরকার যদি সেই লেভেলে না হয়, জনকল্যাণ দরদি না হয়, এবং যদি হচ্ছে কি যারা রক্ষক তারাই যদি পলিসি করে ভক্ষণের ভূমিকা পালন করে এবং যদি উল্টাপাল্টা রুল রেগুলেশন তৈরি করে দেয়, সেক্ষেত্রে তো শোষণের জায়গায় দাঁড়াবে, হ্যাঁ না? তো এদিকটা একটা হচ্ছে কি দুর্বলতার জায়গা রয়ে গেছে, ঠিক আছে। তো জন স্টুয়ার্ট মিলের হচ্ছে কি এ হচ্ছে কি তার লিবার্টির ধারণা অনেকটা জটিল এবং হচ্ছে মনে হচ্ছে অনেকটা জটিল কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস। ওকে, দেখো তাহলে এই হচ্ছে কি এবং জন স্টুয়ার্ট মিল বলেছে যে হচ্ছে কি যে মেন জিনিসটা হচ্ছে কি এই যে থিঙ্কিং লিবার্টি বললো সব লিবার্টির মধ্যে কি রেখেছে, ব্যক্তিকে গুরুত্ব দিয়েছে, বেশিরভাগ কি রেখেছে ব্যক্তির কথা ভেবেছে, ঠিক আছে। এই হচ্ছে কি জন স্টুয়ার্ট মিলের যে লিবার্টির ধারণা, স্বাধীনতা সংক্রান্ত যে ধারণা তিনি দিয়েছে। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ।